व्यक्ति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি, উত্তেজনা, ছাড় দিতে নারাজ কেউই, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান অব্যাহত পেহেলগামে। বিপুল সেনা উপস্থিতি সত্ত্বেও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতীয়দের মধ্যেই প্রশ্ন, দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। গাজায় আরও শক্তিশালী এবং গণবিধ্বংসী বোমা ব্যবহার করছে ইসরায়েল, উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করাই লক্ষ্য, মত বিশ্লেষকদের। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে দুই দেশের সেনাবাহিনীর তৎপরতাও বেড়েছে। সকালে নিয়ন্ত্রণ রেখা বা LOC এর একাধিক পয়েন্টে দুদেশের সেনাদের মধ্যে হয় গোলাগুলি। শুক্রবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে দেশটির একাধিক গণমাধ্যম। তাদের দাবি, পাকিস্তানের তরফ থেকেই প্রথমে গুলি ছোড়া হয়েছে ভারতের সেনাদের লক্ষ্য করে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সৈন্যরা। পাল্টাপাল্টি এই গোলাগুলিতে হতাহতের কোনো তথ্য দেয়নি ওই গণমাধ্যম। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। এদিকে পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সকালে বান্দিপোরা এলাকায় সাম্প্রতিক হামলায় জড়িতদের সন্ধানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় অস্ত্রধারীদের সাথে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। ঘিরে রাখা হয়েছে এলাকাটি, তবে হতাহতের কোনো তথ্য দেয়নি ভারতের প্রতিরক্ষা দপ্তর। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরেই উপত্যকায় ব্যাপক অভিযান চালানো হচ্ছে। অস্ত্রধারীরাও পাল্টা হামলা করছে। এর আগে বৃহস্পতিবার অঞ্চলটির উধামপুর এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়, এতে প্রাণ যায় দুজনের। ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থন দিয়ে প্রতিবেশী দেশে হামলারই সবুজ সংকেত দিচ্ছে ভারতের বিরোধী দলগুলো। ছাড় দিতে নারাজ পাকিস্তানও নয়াদিল্লিকে পাল্টা জবাব দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চিরবৈরী ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ তুঙ্গে। প্রতিবেশী দুদেশে রীতিমতো যুদ্ধাবস্থা। সংকট সমাধানের লক্ষণ তো নেই, উল্টো পাল্টাপাল্টি পদক্ষেপে পরিস্থিতি ঘোলাটে। বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না কোনো পক্ষ। পরস্পরের বিরুদ্ধে দুদেশই নিয়েছে সমসংখ্যক কূটনৈতিক পদক্ষেপ। পানিবণ্টন চুক্তি স্থগিত করায় একে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে পাকিস্তান। অতীতে শর্তভঙ্গের অভিযোগ উঠলেও এবারই প্রথম সিমলা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ইসলামাবাদ। এই চুক্তির শর্ত অনুযায়ী মতপার্থক্য থাকলেও নিয়ন্ত্রণ রেখা বা LOC অতিক্রম করবে না দুদেশের সেনারা। কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন মোদী সরকারকে পাকিস্তানে হামলার অলিখিত অনুমোদন দিচ্ছে ভারতের সব রাজনৈতিক দল। কংগ্রেস সহ অন্য প্রতিপক্ষরাও কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দিয়েছে। তিন স্তরের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ত্রুটি ঘটল? সরকার সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়নি, তবে আমরা জাতির স্বার্থে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করব। প্রধানমন্ত্রী মোদীর গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে বার্তা দিতে চাই, জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, কেন্দ্রীয় সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আত্মরক্ষার স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে বিমান ও নৌ অবরোধ আন্তর্জাতিক আইন অনুযায়ী এখন বৈধ। এটা রাজনৈতিক বিভাজনের সময় নয়। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করব। পরস্পরের বিরুদ্ধে দুদেশের অনমনীয় মনোভাবের কারণে এশিয়ায় নতুন যুদ্ধের শঙ্কা জোরালো হচ্ছে। অতীতেও একাধিকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাশ্মীরের সন্ত্রাসী হামলা ঘিরে উঠছে নানা প্রশ্ন। অঞ্চলটিতে বিপুল সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে
কেন নিরাপত্তা ঘাটতি তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয়রাই। কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল সন্ত্রাসীরা সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। এর আগে গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা ভারত সফরে থাকার সময় অঞ্চলটিতে জঙ্গি হামলা হওয়ার আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। মালিকানা নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরেই রয়েছে ব্যাপক সেনা উপস্থিতি। নয়াদিল্লি প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও ধারণা করা হয় কাশ্মীরে এখন সামরিক, আধা সামরিক সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 3.5 লাখ সদস্যের উপস্থিতি রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সেনা মোতায়েন অঞ্চলের একটি এই কাশ্মীর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্যাপক জনপ্রিয় কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনই থাকে পর্যটকদের ভিড়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, হামলার সময়ও এলাকাটিতে ছিল প্রায় 2000 দর্শনার্থী। অথচ এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা। অভিযোগ, হামলার সময় আশপাশে সেনা তো দূরের কথা, ছিল না একজন পুলিশ সদস্য। বলা হচ্ছে প্রত্যেক পর্যটকের জাত ধর্ম নিশ্চিত হওয়ার পর কিলিং মিশন চালিয়েছে হামলাকারীরা। পরে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে এলাকা ছাড়ে তারা। এমন পরিস্থিতিতে এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আলোচিত রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি ও নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এতক্ষণ সময় লেগেছে, বেছে 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 পড়েছে যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। वहाँ पर एक पुलिस वाला नहीं है। পেহেলগাম এমন একটি জায়গা যেখানে সবসময়ই প্রচুর পর্যটক থাকে। সেখানে একজনও পুলিশ ছিল না। কুইক রিয়াকশন টিমের ঘটনাস্থলে পৌঁছাতে লাগলো 1 ঘন্টা। তারা ধর্ম নিশ্চিত হয়ে তারপর হত্যা করেছে। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। যদি তাই হয়, তারা কিভাবে সীমান্ত পার হলো? এর জন্য কে দায়ী? কাশ্মীরের এই হামলাকে বিজেপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। আলোচনা হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও। কেউ কেউ আঙুল তুলছেন ভারত সরকারের দিকেই, আবার অনেকেই দেশটির গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত সফরকালে আগেও এমন হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক একদিন আগে অনন্তনাগ জেলায় হত্যা করা হয়েছিল 36 শিখকে। এর 2 বছর পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে, তখন কালুচকে জঙ্গি হামলায় প্রাণ যায় কমপক্ষে 23 জনের। আর এবার হামলার সময়ও ভারতে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন মার্কিন প্রতিনিধিদের সফরের সময় অস্থিতিশীল হয়ে ওঠে কাশ্মীর, তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে বন্ধ দুদেশের সীমান্ত পারাপার। তাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভিসা হাতে পেয়েও পেরুতে পারছেন না কাঁটাতার। সীমান্তের একপাশে 3 সন্তান, অপরদিকে বাকিরা। ইন্দির বিবির সংসার ভারতে, কিন্তু পরিবার থাকে পাকিস্তানে। অসুস্থ বাবাকে দেখতে পাকিস্তান গিয়ে এখন নিজ দেশেই ফিরতে পারছেন না এই নারী। ভিসা সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় আটকা পড়েছেন সীমান্তে। পাকিস্তানে আমার অসুস্থ বাবাকে দেখতে এসেছিলাম। এখন সীমান্তরক্ষীরা আমাকে ঢুকতে দিচ্ছে না। আমার 6 সন্তানের 3 জন ভারতে রয়েছে। প্রায় একই ধরনের ঘটনার শিকার পাকিস্তানের নাগরিক অক্ষয় কুমার। আত্মীয়ের বিয়ে উপলক্ষে ভারতে যেতে চায় সে। 1 মাস আগে ভিসা হাতে পেলেও এখন যাওয়ার উপায় বন্ধ তার। আমাকে বলা হয় পাকিস্তানিদের ভারতে প্রবেশের অনুমতি নেই, তাই বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে যাচ্ছি। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক ঠেকেছে তলানিতে। 2 দেশই স্থগিত করেছে সীমান্ত পারাপার। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সীমান্তবর্তী এসব এলাকায় একই ভাষা সংস্কৃতির মানুষের বসবাস। তাই পরিবার ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে কাঁটাতারকে উপেক্ষা করেই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। কেউ হারিয়েছেন সন্তান, আবার কেউ স্বামী। চোখের সামনে সবচেয়ে প্রিয় মানুষটির মৃত্যু দেখে অনেকেই আতঙ্ক আর শোকে হয়ে পড়েছেন স্তব্ধ। সেই দুর্বিষহ স্মৃতি ভুলতে পারছেন না প্রিয়জন হারানো স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বিহ্বল অনেকেই।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মরত বিতান অধিকারী দেশে ফিরেছিলেন পরিবারের সাথে ছুটি কাটাতে। স্ত্রী সন্তানকে নিয়ে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীর গিয়েছিলেন আনন্দ ভ্রমণে, কিন্তু এটিই হবে তার জীবনের শেষ ভ্রমণ তা কে জানত। গেল মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান বিতান। দক্ষিণ কলকাতায় বিতানের বাড়িতে চলছে শোকের মাতম। পুত্র শোকে মূর্ছা যাচ্ছেন তার বাবা। হামলার সময় সাথে থাকা স্ত্রী কিছুতেই ভুলতে পারছেন না দুর্বিষহ সেই স্মৃতি। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। এখানে গুলি করাটা আমি দেখিনি, দুটো গুলি করেছে। মূর্ছা যাচ্ছেন তার বাবা। হামলার সময় সাথে থাকা স্ত্রী কিছুতেই ভুলতে পারছেন না দুর্বিষহ সেই স্মৃতি। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। এখানে গুলি করাটা আমি দেখিনি, দুটো গুলি করেছে। একই দৃশ্য শৈলেশ কালাঠিয়ার বাড়িতেও। মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় নিহত হন তিনিও। তার স্ত্রী জানান, হামলাকারীরা সবাই ছিল মুখোশধারী। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই ভারী অস্ত্র নিয়ে তার চোখের সামনে হত্যা করেন শৈলেশকে। আমার কোলে মারা যান আমার স্বামী, সন্তানরাও পাশে ছিল, কিন্তু তাকে বাঁচাতে কিছুই করতে পারিনি আমরা। শুধু হিন্দুই নয়, সন্ত্রাসীরা হামলা চালায় খ্রিস্ট ধর্মের অনুসারীদের উপরও, যাতে প্রাণ যায় নাথানিয়েলের। স্বামীকে হারিয়ে যেন পাগল প্রায় স্ত্রী। আমার স্বামী বারবার বলছিল যে সে খ্রিস্টান, কিন্তু তারপরও তাকে রেহাই দেয়া হয়নি। একই চিত্র কেরালার রামচন্দ্রের বাড়িতেও। স্ত্রী এবং সন্তানরা কোনোভাবেই যেন ভুলতে পারছেন না, নেই তাদের সবচেয়ে প্রিয়জন। কাশ্মীরে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় বিতান ও শৈলেশ সহ প্রাণ হারান মোট ২৬ জন। নিহতদের সবার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এই হামলায় প্রাণ হারানো সকলেই পুরুষ। নারী ও শিশুদের প্রাণে না মারলেও সন্ত্রাসীরা নিঃশেষ করে দিয়েছে বহু পরিবারের স্বপ্ন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সাথে জড়িত সন্দেহে কাশ্মীরে একজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাড়িটির মালিক আসিফ ফৌজি। ভিডিওতে দেখা যায় বাড়িটি ভেঙে ধ্বংস করে দেয় ক্ষুব্ধ স্থানীয়রা। এ সময় দেখা মেলেনি বাড়িটিতে বসবাসকারী কোনো বাসিন্দার। বুধবার হামলাকারী ৩ জঙ্গির স্কেচ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা কর্মীরা। এই ৩ জনের একজন বলে শনাক্ত হয় আসিফ। হামলার ঘটনায় এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কাশ্মীর সহ পুরো ভারত জুড়ে। ভারত জুড়ে আলোচনায় কাশ্মীরের মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। সন্ত্রাসী হামলায় পর্যটকদের বাঁচানোর সময় গুলিতে প্রাণ হারান তিনি। এই সাহসিকতায় নেটিজেনদের কাছে পাচ্ছেন বীরের মর্যাদা। শুধু তিনি নন, ভয়াবহ এ পরিস্থিতিতে পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বহু বাসিন্দা। পেহেলগামে সেদিন রৌদ্রোজ্জ্বল দিনটা শুরু হয়েছিল পর্যটকদের বরণের মাধ্যমে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বৈশারণে ভ্রমণকারীদের ঘোড়ায় চড়িয়ে তৃণভূমির দিকে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় গাইড সৈয়দ আদিল হোসেন শাহ। কিন্তু মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। বনভূমি থেকে হঠাৎ বের হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল বন্দুকধারী। এই অবস্থায় ভয়ে আতঙ্কে যেখানে জীবন বাঁচাতে মরিয়া সবাই, সেখানে অসীম সাহসিকতার পরিচয় দিলেন আদিল। প্রতিরোধ গড়ে তুললেন পর্যটকদের বাঁচাতে। খালি হাতেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক বন্দুকধারীর হাতে থাকা রাইফেল, কিন্তু এলোপাতাড়ি ছোড়া বুলেট ক্ষমা করেনি আদিলকে। আমাদের পরিবারের একমাত্র রোজগারের মানুষ ছিল আমার ছেলে। হায় আল্লাহ, কি করলে এটা? প্রতিদিন ঘোড়া চড়িয়ে ২-৩০০ টাকায় আয় হতো আমার ছেলের। শুনেছি গতকাল ঘোড়া নিয়ে পাহাড়ের উপর উঠে সন্ত্রাসীদের সামনে গিয়ে গুলি করতে নিষেধ করেছিল সে। তখনই সন্ত্রাসীদের ২-৩টা গুলিতে শেষ হয়ে যায় আমার ছেলে। আদিলের এই আত্মদান শ্রদ্ধাভরে স্মরণ করছে কাশ্মীর সহ গোটা ভারতবাসী। জানা যায় শত শত মানুষের সাথে সামিল হন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দুটো পয়সা উপার্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন গরিব হতভাগা আদিল। বাড়ি ফিরে এলেন লাশ হয়ে, কিন্তু সাধারণ কোনো মৃত্যু হয়নি তার। বীরের মতো সন্ত্রাসীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে মারা যান তিনি। শহীদ আদিলের পরিবারকে সব রকম সহায়তা দিব আমরা। হামলার পর অসহায় পর্যটকদের বাঁচাতে এগিয়ে যায় অনেক স্থানীয় মুসলমানও। প্রথম ডেড বডি আমি উঠিয়েছিলাম। মৃত ব্যক্তিটির স্ত্রীকে কোনো রকম মিথ্যা বলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি। এরকম আরো ৫-৬ জনকে উদ্ধার করতে পেরেছি। যারা হাঁটতে পারছিলেন না তাদের আমরা ঘোড়ায় করে কাঁধে চড়িয়ে উদ্ধার করেছি, পানি খাইয়েছি। তারা আমাদের মেহমান, আমরা তাদের চোখের সামনে মরতে দেখতে পারি না।
ভয়াবহ এই হামলায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যমুনা আইডেস্কে আরও একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। গাজায় শরণার্থী শিবির টার্গেট করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উত্তর থেকে দক্ষিণ সব দিকেই চলছে আগ্রাসন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ ফিলিস্তিনি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা স্থানীয় প্রশাসনের। গাজায় উত্তরের জাবালি এলাকায় নিহত হয়েছে একই পরিবারের ১২ জন। অন্যদিকে দক্ষিণের খান ইউনুসের কাছে একটি তাঁবুতে বিমান হামলায় প্রাণ হারিয়েছে ৩ শিশু ও তাদের গর্ভবতী মা সহ একই পরিবারের ৫ জন। রাফা শহরে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। গাজা শহরের পূর্বাঞ্চলে একটি ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরেও হয়েছে গোলাবর্ষণ। যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর গাজা ও আশেপাশের অঞ্চলে তাণ্ডবের মাত্রা ভয়াবহ হারে বাড়িয়েছে আইডিএফ। অসহায় ফিলিস্তিনিদের আক্রমণ করতে বিশেষ এক ধরনের বোমার ব্যবহারের প্রমাণ মিলেছে আইডিএফ সেনাদের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি নেতানিয়াহু প্রশাসন। বিশ্লেষকদের মতে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এটি। একের পর এক ইসরায়েলি হামলায় প্রকম্পিত গাজা। ১.৫ বছর ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে কার্যত বিধ্বস্ত পুরো উপত্যকা। প্রতিদিনই গাজার নিরীহ মানুষদের ওপর ফেলা হচ্ছে টনকে টন বোমা, ক্ষেপণাস্ত্র এবং রকেট। ইসরায়েলের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের পর গাজায় বেড়েছে প্রাণহানি। সমরবিদরা বলছেন গাজায় ব্যবহৃত সমরাস্ত্রে পরিবর্তন এনেছে ইসরায়েল। ব্যবহার করা হচ্ছে আগের চেয়েও শক্তিশালী এবং বিধ্বংসী বোমা এবং ক্ষেপণাস্ত্র, যার মূল লক্ষ্য একদিকে গাজাকে মানবশূন্য করে দেওয়া, অন্যদিকে পুরো উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। গেল 18 মাসের নথি বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর গাজায় আইডিএফ এর হামলায় আগের চেয়ে আরো 4 গুণ বেশি মৃতের হার বেড়েছে। এখন প্রশ্ন হলো, তারা কি এতদিন ধরে হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ব্যবহার করছে, নাকি নতুন কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে ইসরায়েলি সেনারা? সংশ্লিষ্টরা বলছেন নতুন অস্ত্রের ব্যবহারের ফলে প্রতিবার আক্রমণে প্রাণ যায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষের। মাটিতে পতনের আগেই বিস্ফোরিত হয় বোমার শেল। বিস্ফোরণের পর তা আড়াআড়িভাবে চারদিক ছড়িয়ে পড়ে, যার ফলে ছড়ানো টুকরোগুলো লম্বাভাবে ছোট জায়গায় বিস্ফোরিত না হয়ে চারপাশে ছড়িয়ে আরো অনেক বেশি আঘাত হানে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। যদিও এ ধরনের বোমা ব্যবহার নিয়ে এখনো কোনো বক্তব্য আসেনি ইসরায়েলের পক্ষ থেকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে ইসরায়েলের সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী জানায় বৃহস্পতিবার উপত্যকার উত্তরাঞ্চলে মৃত্যু হয় তার। এ সময় আহত হয় আরও 3 সেনা। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইডিএফ জানায় নিহত ওই সেনা ট্যাঙ্ক কমান্ডার ছিলেন। এখনও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা বেইত হানুন এলাকায় স্নাইপারের ছোড়া গুলিতে প্রাণ গেছে তার। বাকিরা আহত হয়েছেন অ্যান্টি ট্যাঙ্ক রকেট হামলায়। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। গাজায় এখনও তাদের সেনাদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা। ফ্রান্সের একটি স্কুলে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে এক শিক্ষার্থীর, আহত হয়েছে আরও 3 জন। বৃহস্পতিবার সকালে নন্ত শহরের একটি বেসরকারি স্কুলে হয় এই হামলা। স্থানীয় গণমাধ্যম জানায় নিহত শিক্ষার্থী একজন মেয়ে, তবে তার পরিচয় জানা হয়নি এখনও। হামলাকারী 15 বছর বয়সী এক কিশোর। কালো পোশাক, হেলমেট ও মুখোশ পরে আক্রমণ করে সে। হামলার পর শিক্ষকরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। হামলাকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি ছুরি। একটি পূর্বদ্বন্দ্বের জেরেই এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও মানসিক অবসাদে ভুগছিলেন হামলাকারী ওই কিশোর। সৌদি আরবের কাছে $100 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই তথ্য। বলা হচ্ছে, মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরের সময় সৌদি আরবকে বিশাল অর্থের এই প্যাকেজের প্রস্তাব দেয়া হবে। ধারণা করা হচ্ছে প্যাকেজের আওতায় সৌদিকে C-130 পরিবহন বিমান, মিসাইল ও রাডার সহ বিভিন্ন অত্যাধুনিক সমরযান ও অস্ত্র সরবরাহ করবে লকহিড মার্টিন কর্প। এছাড়া আরেক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান RTX কর্প সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানও প্যাকেজের আওতায় সৌদি আরবকে বিপুল অস্ত্র সরবরাহ করতে পারে। তবে এ বিষয়ে দুই দেশের সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।
নিউ জার্সির পাইনল্যান্ডস অঞ্চলে ভয়াবহ দাবানলের ঘটনায় অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক কিশোরকে। 19 বছর বয়সী অভিযুক্ত কিশোরের নাম জোসেফ ক্লিং। সে ওশেন কাউন্টির বাসিন্দা। টাউনশিপ পুলিশ সদর দপ্তর থেকে গ্রেপ্তারের পর ওশেন কাউন্টি জেলে পাঠানো হয় তাকে। স্থানীয় পুলিশ জানায়, বনের মধ্যে জ্বালানো একটি অস্থায়ী খোলা আগুন সঠিকভাবে না নেভানোর কারণেই সূত্রপাত ঘটে ভয়াবহ এই আগুনের। মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত পুড়ে গেছে অন্তত 15,000 একর এলাকা। সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে একটি বাণিজ্যিক ভবন। দীর্ঘ প্রচেষ্টায় 50% নিয়ন্ত্রণে এসেছে আগুন। রবিবার নাগাদ বৃষ্টিপাত হলে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে বলে আশা করছে ফায়ার সার্ভিস। দর্শক, যমুনা আইডেস্ক আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।